আমি ছোটন দেবনাথ, প্রভাষক, রসায়ন, কপিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কপিলউদ্দিন কলেজের কর্তৃপক্ষের বিশেষ প্ররোচনায় এবং আমাদের টিচারদের ঐকান্তিক চেষ্টায় কলেজ কর্তৃপক্ষ বরাবরের মতোই চেয়ে আসছে যে তোমাদের জন্য অনলাইন ভিত্তিক ক্লাসের আয়োজন করার জন্য। তো অলরেডি অনেকগুলো স্যার তোমাদের জন্য ক্লাসের আয়োজন করেছেন। সেই সূত্র ধরে তোমাদের জন্য আমার এই প্রথম ক্লাস। তোমরা অবশ্যই ক্লাসে রিভিউ দিবে আর খাতা কলম নিয়ে বসো। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা চলে আসি আমাদের ক্লাসে। তোমরা চাইলে খাতা কলম নিয়ে বসতে পারো। অবশ্যই আমার মনে হয় খাতা কলম নিয়ে। তো আমাদেরই ভুবন কপিলউদ্দিন ডিগ্রি কলেজ, চন্দ্রগঞ্জ, এটাই আমাদের ভুবন। তো আমাদের মূল পাঠ আজকে আমরা পড়াবো তোমাদের উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ যুবযুগ নিয়ে আলোচনা করব। তার মধ্যে আমরা যুবযুগের সাধারণ যে পরিচিতি, ওই পরিচিতি নিয়ে আলোচনা করব। যুবযুগের সাধারণ পরিচিতি আমরা নবম দশম শ্রেণীতেই জেনেছি, ওইখানেই আমাদের মোটামুটি কিছু পরিচয় ছিল। তো তারই ধারাবাহিকতায় উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্রে যুবযুগের সম্পূর্ণ একটা অধ্যায় আছে। যে অধ্যায়ের শুরুতেই আমরা আবার অর্থাৎ নবম দশম শ্রেণীর ক্লাসে পুনরাবৃত্তি করতেছি। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে। তো এই অধ্যায়ে এই পাঠে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে হচ্ছে জৈবযৌগ অর্থাৎ জৈবযৌগের সম্পর্কে কিছু জানবো। এই জৈবযৌগের মধ্যেই আমরা জানবো অ্যালকেন সম্পর্কে, অ্যালকাইন সম্পর্কে, অ্যালকাইল মূলক সম্পর্কে। সবই তোমরা নবম দশম শ্রেণীতে পড়ে আসছো। তারপর আবার রিভিউ করতেছি। অ্যালকোহল, জৈব অ্যাসিড, অ্যালডিহাইড, আবার এসে একটু দেখি। তো আমরা বলছি যে এই বিষয় সবগুলো কিন্তু আমরা মোটামুটি নবম দশম শ্রেণীতে জেনে আসছি। তারপরও এই ক্লাসটা আমি নেওয়ার চেষ্টা করছি, কারণ আমি মনে করি যে এই সবগুলো টপিকসেই আমাদের যে নতুন করে আমরা জানবো সেটার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আবার রিভিউ করার চেষ্টা করতেছি। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনে লেখার চেষ্টা করবে। চলে আসছে যুবযুগ নিয়ে। যুবযুগের সংজ্ঞা যদি বলি, সংজ্ঞাতে আমরা বলতে পারি যে কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগসমূহকে যৌগযুগ বলে। তো যুবযুগে কার্বন, হাইড্রোজেন ছাড়াও অক্সিজেন, নাইট্রোজেন, সালফার যৌগ গঠনে অংশ নেয়। এই পৃথিবীতে যুবযুগের সংখ্যা প্রায় 80 লাখেরও বেশি। 80 লাখেরও বেশি পৃথিবীতে যুবযুগের সংখ্যা। এই সংখ্যাটিকে কারণ হচ্ছে দুটি, সেটা হচ্ছে কার্বনিক ক্যাটিনেশন ধর্ম এবং যুবযুগের সমানতা ধর্ম। তো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি মিথেন, ইথেন, প্রোপেন, বেনজিন, ফেনল, টলুইন, ফিরিডিন, থায়োপিন। অ্যালকেনের সংজ্ঞা আমরা প্রায় সবাই জানি। সেটা হচ্ছে যে সকল যৌগযুগের অণুতে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান তাদেরকে বলা হচ্ছে অ্যালকেন। সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2 এবং মূল নামের শেষে কি যুক্ত হবে? N যুক্ত হবে। N। তার মানে মূল নামটা আমরা যদি বলি, মূল নাম হচ্ছে যেমন কার্বন সংখ্যার উপর ভিত্তি করে মূল নামের নামকরণ করা হয়। কার্বন সংখ্যা 1 হলে মিথ, 2 হলে ইথ, এভাবে প্রোপ, বিউট, পেন্টা, হেক্সা, হেপ্টা, অক্টা, ননা, ডেকা। তার মানে n = যদি 1 হয় তার মানে মিথ যোগ n, মিথেন। আমরা যদি এই সংকেতে বসাই CnH2n+2 এই সংকেতে বসাই তাহলে CH4। তো তোমরা গাঠনিক সংকেত লেখার চেষ্টা করবে। কার্বনের চতুর্যোজী, কার্বনের 4টা যোজনীতে 4টা হাইড্রোজেন যুক্ত হবে। একইভাবে ইথ যোগ n, ইথেন যদি লিখি C2, এই সূত্র অনুসারে C2H6, এটাকে আমরা গাঠনিক সংকেত লিখলে CH3 বন্ড CH3। প্রোপ যোগ n, প্রোপেন, C3H8, এটাকে আমরা লিখবো CH3 CH2 CH3। তো একটা জিনিস চিন্তা করলে বোঝা যাবে, সেটা হচ্ছে এই মিথেন, ইথেন, প্রোপেন এই তিনটা একই সমগোত্রীয় শ্রেণীর সদস্যের প্রথম দুইটা সদস্যের মধ্যে CH2 এর পার্থক্য, ইথেন এবং প্রোপেনের মধ্যেও CH2 পার্থক্য। তার মানে আমরা বিউটেন খুব সহজেই লিখতে পারবো। C4H10 কে আমরা লিখবো CH3 CH2 CH2 CH3। একইভাবে তোমরা প্যান্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন দেখার চেষ্টা করবে।
অ্যালকিন। তো যে সকল জৈব যৌগের অণুতে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে তাদেরকে বলা হচ্ছে অ্যালকিন। আবার বলছি, কার্বন কার্বন দ্বিবন্ধন সাধারণ সংকেত হচ্ছে CN, সাধারণ সংকেত হচ্ছে CnH2n, এবং মূল নামের শেষে ইন যুক্ত হবে। তো আমরা বলছি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, তার মানে দ্বিবন্ধন নিতে হলে অবশ্যই ন্যূনতম 2টা কার্বনের প্রয়োজন হবে। এই জন্য প্রথম সদস্য হচ্ছে ইথিন। তো ইথ যোগ ইন ইথিন, তার মানে N=2 ছিল। তো C2H4, এটাকে আমরা লিখবো গাঠনিক সংকেত হলে CH2 ডাবল বন্ড CH2। একেবারে প্রোপ যোগ ইন প্রোপিন C3H6, বিউট যোগ ইন বিউটিন C4H8, এটাকে আমরা এইভাবে লেখার চেষ্টা করব। তোমরা একইভাবে এই যে প্যান্টিন, প্যান্টা যোগ ইন প্যান্টিন, হেক্সা যোগ ইন হেক্সিন, হেপ্টা যোগ ইন হেপটিন, এভাবে অকটিন, ননিন, ড্যাকিন লেখার চেষ্টা করবে, অবশ্যই লিখবে। এবার আমরা চলে আসি অ্যালকাইন সম্পর্কে। যে সকল জৈব যৌগের অণুতে কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান থাকে তাদেরকে আমরা বলবো অ্যালকাইন। সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2, মূল নামের শেষে আইন যুক্ত হবে এবং প্রথম সদস্য হচ্ছে ইথাইন। কেন? ইথ যোগ আইন ইথাইন, তাহলে সংকেত হচ্ছে কি আণবিক সংকেত C2H2, এটাকে আমরা CH ট্রিপল বন্ড CH। একইভাবে আমরা প্রোফাইল লিখবো CH3C ট্রিপল বন্ড CH, বিউটাইন, প্যান্টাইন, প্যান্টা যোগ আইন প্যান্টাইন, হেক্সা যোগ আইন হেক্সাইন, অবশ্যই লেখার চেষ্টা করবে। এখানেও প্রতিটা সদস্যের মধ্যে মিথিলিনমূলক পার্থক্য আছে, এটা থেকে এটা পার্থক্য মিথিলিনমূলক, একেবারে প্রোপাইন থেকে বিউটাইনের পার্থক্য মিথিলিনমূলক, বিউটাইন থেকে প্যান্টাইনের পার্থক্য মিথিলিনমূলক, এভাবে আমরা লিখতে পারবো। অর্থাৎ CH2 মূলকের পার্থক্য থাকবে, এই CH2 পার্থক্যটা থাকবে প্রতিটা সদস্যের মধ্যে, CH2 পার্থক্য। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মূলক হচ্ছে অ্যালকাইল মূলক। এটা জৈব যৌগ না, কিন্তু জৈব মূলক। এই জন্য বলা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন অণু থেকে একটি হাইড্রোজেন পরমাণুকে অপসারণ করলে যে একযোজী মূলক অবশিষ্ট থাকে তাকে বলা হচ্ছে অ্যালকাইল মূলক। তাহলে একযোজী জৈব মূলকটা হচ্ছে অ্যালকাইল মূলক। সাধারণ সংকেত CnH2n+1, +2 হলে হবে অ্যালকেন, আর +1 অর্থাৎ একটা হাইড্রোজেন কম। মূল নামের শেষে আইল যুক্ত হবে তোমার এই যেমন মিথ যোগ আইল মিথাইল, ইথ যোগ আইল ইথাইল, প্রোপ যোগ আইল প্রোফাইল। তাহলে মিথাইল এই সূত্র যদি বসানো হয় CnH2n+1, সেখানে মিথাইল হবে CH3, ইথাইল হবে C2H5, আমরা বন্ড আকারে দেখাবো CH3 বন্ড CH2, বন্ড একটা খালি থাকবে। প্রোপাইলে একইভাবে, অর্থাৎ এটাকে এই মিথাইল থেকে ইথাইলের পার্থক্য কিন্তু CH2, ইথাইল থেকে প্রোপাইলের পার্থক্য CH2, এগুলো সব মানে মূলক, এই জন্য একটা করে বন্ড খালি। তো তোমরা একইভাবে বিউটাইল, প্যান্টাইল, হেক্সাইল, হেপটাইল, অকটাইল, ননাইল, ড্যাকাইল সম্পর্কে লিখবে। আমরা আমাদের পরবর্তী টপিকস হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলের সংজ্ঞা যদি আমরা বলি, যে সকল জৈব যৌগে হাইড্রোক্সি মূলক অর্থাৎ OH মূলক থাকবে তাদেরকে আমরা বলবো অ্যালকোহল। OH মূলক থাকলে সেটা অ্যালকোহল হবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, যদি অ্যারোমেটিক যৌগ অর্থাৎ বেনজিন বলে যদি OH মূলক থাকে সেটাকে আমরা অ্যালকোহল বলবো না। শুধুমাত্র মুক্ত শিকল জৈব যৌগ অর্থাৎ অ্যালিফেটিক জৈব যৌগে যদি OH মূলক থাকে তখনই সেটা হবে অ্যালকোহল। আর অ্যালকোহলের সাধারণ সংকেত CnH2n+1 OH, অথবা দিয়ে লিখবো ROH, কারণ CnH2n+1 এটা হচ্ছে অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলককে আর দ্বারা প্রকাশ করা হয়। তো মূল নামের শেষে কি যুক্ত হবে? অল যুক্ত হবে, তার মানে অ্যালকেন যোগ অল, অ্যালকানল। একইভাবে এই জন্য আমরা লিখতে পারি মিথেন যোগ অল মিথানল, ইথেন যোগ অল ইথানল, প্রোপেন যোগ অল প্রোপানল। মিথানলের সংকেত অলরেডি আমাদের সামনে চলে আসছে CH3OH, ইথানল হবে C2H5OH, কারণ ইথানলের কার্বন সংখ্যা 2, তাহলে C2H5OH, এটাকে আমরা লিখতে পারি CH3CH2OH। প্রোপানল হবে C3H7, প্রোপাইল। মিথানলকে আমরা মিথাইল অ্যালকোহলও বলতে পারি, কারণ এখানে মিথাইল মূলক আছে CH3OH। এই যে মিথানলকে আমরা মিথাইল অ্যালকোহলও বলতে পারি, ইথানলকে ইথাইল অ্যালকোহল বলা যায়, ইথাইল মূলক। CH3CH2 হচ্ছে ইথাইল মূলক OH, এই জন্য ইথানল বা ইথাইল অ্যালকোহল, একেবারে প্রোপানল বা প্রোপাইল অ্যালকোহল। তো তোমরা একইভাবে বিউটানল, প্যান্টানল, হেক্সানল, অর্থাৎ বিউটেন যোগ অল বিউটানল, প্যান্টেন যোগ অল প্যান্টানল, হেক্সিন যোগ অল হেক্সানল, হ্যাপটানল, অক্টানল, ডেকানল লেখার চেষ্টা করবে। আমাদের পরবর্তী টপিকস হচ্ছে জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। তোমরা কি জৈব অ্যাসিডের কার্যকরী মূলকের নাম জানো? কার্যকরী মূলক হচ্ছে বন্ড COOH, অর্থাৎ যে সকল জৈব যৌগের অণুতে কার্বক্সিলিক মূলক বিদ্যমান থাকবে তাদেরকে আমরা বলবো জৈব অ্যাসিড। সাধারণ সংকেত হচ্ছে RCOOH, আরটা অবশ্যই আমাদের পরিচিত হয়ে গেছে। আর হচ্ছে কি মূলক? অ্যালকাইল মূলক। সাধারণ সংকেত ছিল আর এর CnH2n+1, এটা মাথায় রাখবে সবসময়। কার্যকরী মূলক হচ্ছে বন্ড COOH, মূল নামের শেষে অয়েক অ্যাসিড যুক্ত হয়, অবশ্যই এগুলো অ্যালকেনের সাথে সম্পর্কযুক্ত, এই জন্য অ্যালকেন যোগ অয়েক অ্যাসিড, অ্যালকানোয়িক অ্যাসিড।
তো আমরা যেমন এই উদাহরণ হিসেবে নিতে পারি মিথেন যোগায়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড, একইভাবে ইথেন যোগায়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, অর্থাৎ প্রোপেন যোগায়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড আমরা লিখবো। তো মিথানোয়িক অ্যাসিডের সংকেত নিয়ে একটু যদি আলোচনা করি, মিথানোয়িক অ্যাসিডের জন্য আমরা কার্বন লাগতেছে একটা কার্বন। অলরেডি আমার এই কার্যকরী মূলকে এই কার্বনটা আছে, তাহলে নতুন কোনো কার্বনের প্রয়োজন নাই। যেহেতু এটা জৈব অ্যাসিড, তার মানে কার্বনের অবশিষ্ট যোজ্যতা হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে বলে মিথানোয়িক অ্যাসিডের সংকেত হচ্ছে HCOOH। তো ইথানোয়িক অ্যাসিড যখন আমরা লিখতে যাব, ইথানোয়িক অ্যাসিড আমাদের অলরেডি কার্যকরী মূলকের মধ্যে একটা কার্বন আছে, তার মানে পরবর্তী আরো একটা কার্বন দরকার। তো সেক্ষেত্রে অ্যালকাইল মূলকের জন্য আমার এন এর মান হবে 1। অ্যালকাইল মূলকে এন এর মান হবে কি 1 হলে CH3 হবে, তাহলে CH3COOH কার্বন দুইটা হয়ে গেছে, এই জন্য এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড লিখতে গেলে আমরা লিখবো কিভাবে, CH3 আমরা বলছি মিথিলিন মূলকের পার্থক্য থাকে, তার মানে CH3 পরে একটা CH2 হবে, তাহলে CH3 CH2 COOH এটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। বিউটানোয়িক আরো একটা CH2 বাড়বে, তাহলে CH3 CH2 CH2 COOH এটা হচ্ছে বিউটানোয়িক অ্যাসিডের সংকেত। তো তোমরা একইভাবে প্যান্টানোয়িক, হেক্সানোয়িক, হেপ্টানোয়িক, অক্টানোয়িক, নোনানোয়িক লেখার চেষ্টা করবে। এবার হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইডের কার্যকরী মূলক হচ্ছে CHO মূলক। এই জন্য যে সকল জৈব যৌগের অণুতে অ্যালডিহাইড মূলক অর্থাৎ CHO মূলক বিদ্যমান তাদেরকে অ্যালডিহাইড বলা হয়, সাধারণ সংকেত আর CHO। আর মূল নামের শেষে ন্যাল যুক্ত হয়, ন্যাল যুক্ত হবে, তার মানে অ্যালকেন যোগ ন্যাল, অ্যালকানেল, অর্থাৎ মিথেন যোগ ন্যাল, মিথানাইল, ইথেন যোগ ন্যাল, ইথানাইল। জৈব অ্যাসিড এবং অ্যালডিহাইড উভয়ের মধ্যে একটা মিল আছে, সেটা হচ্ছে জৈব অ্যাসিডের কার্যকরী মূলকে একটা কার্বন আছে এবং অ্যালডিহাইডের কার্যকরী মূলকের মধ্যে একটা কার্বন আছে। তো মিথানাইলের জন্য আমাদের কার্বন দরকার একটা, অবশিষ্ট হাত অর্থাৎ অবশিষ্ট যোজনী হাইড্রোজেন দ্বারা পূর্ণ হলে মিথানাইলের সংকেত হবে HCHO। একইভাবে ইথানাইলের জন্য হবে, আমরা বলছি যে এখানে যদি আর এর মান 1 বসানো হয় তাহলে কার্বন হবে দুইটা, ইথানাইলের কার্বন অলরেডি দুইটা আছে, আর এর মান 1, আর এর এখানে সূত্র যদি 1 বসা হয় তাহলে হবে CH3 মিথাইল মূলক বসবে, তাহলে CH3 CHO কার্বন দুইটা, এই জন্য যে ইথানাইল। তাহলে প্রোপানল কিভাবে হবে, মিথিলিন মূলকের পার্থক্য হবে, তাহলে CH3 CH2 CHO। বিউটানল হবে কিভাবে, CH3 CH2 CH2 CHO। একইভাবে তোমরা পেন্টানল, হেক্সানল, হেপ্টানল, হেপ্টানল, অক্টানল এগুলো লেখার চেষ্টা করবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য, অবশ্যই ধন্যবাদ, মনোযোগ দিয়ে দেখছো বলে মনে করছি। অবশ্যই তোমরা বাসায় লেখার চেষ্টা করবে সবগুলো, অনেকবার প্রয়োজনে ভিডিওটা আরো কয়েকবার দেখবে আর লিখে জানাবে। তোমরা যদি কোনো সমস্যা পড়ো আমাকে ফোন করে জানতে পারো, আমি সবসময় তোমাদেরকে হেল্প করতে পারবো। যে কোনো সময় যেখানেই সমস্যা পড়ো, এই ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা আমাকে জানাবে, আমি তোমাদেরকে হেল্প করবো। তোমরা অবশ্যই লেখার চেষ্টা করবে। তো এই ভিডিওর নির্দেশনায় ছিল, কিন্তু অবশ্যই আমি আবার বলতেছি, আমাদের অধ্যক্ষ স্যার আমাকে বারবার করে বলছে যে ক্লাস নেওয়ার জন্য। তো ওনাকে আমি আবার ধন্যবাদ দিচ্ছি আমাকে তাগিদ দিয়ে তোমাদের এবং আমার উপকার করার জন্য। তো তোমরা সবাই অবশ্যই ভালো থাকবে, ঘরেই থাকবে, স্রষ্টার সান্নিধ্যে থাকার চেষ্টা করবে, নামাজ বলো, উপাসনা বলো অবশ্যই করবে। বাড়ির যদি কোনো তোমার থাকে, এই বয়স্কদের অবশ্যই তোমরা যত্ন নিবে। সর্বোপরি নিজেদের থেকে পড়াশোনার মধ্যে রাখবে, কারণ আমরা খুব কম সময়ই পাবো সামনে। এই জন্য আগের পড়াগুলো এবং আজকে টপিকস এবং অন্যান্য স্যার যে সকল ভিডিও আপলোড দিচ্ছেন সবগুলো দেখে ওই নির্দেশনা অনুসারে পড়াশোনার চেষ্টা করবে, আর অবশ্যই গিয়ে থাকবে, ঘরের বাইরে বের হবে না। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।